নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল আর তোমরা দেখছো বঙ্কু ডাক্তারের পাঠশালা। আচ্ছা, এরকম তো আমরা শুনেছি যে কোথাও ডায়রিয়ার আউটব্রেক হয়েছে, কোথাও বার্ড ফ্লুর আউটব্রেক হয়েছে, আবার কোথাও কোভিড-19 এর আউটব্রেক হয়েছে, শুনেছি তো। কিন্তু এরকম কি শুনেছি কখনো কোথাও হেডেকের আউটব্রেক হয়েছে, বা কোথাও ডায়াবেটিসের আউটব্রেক হয়েছে, কোথাও থাইরয়েড ডিজিজের আউটব্রেক হয়েছে? শুনেছি কি? শুনি। কেন? কারণ প্রথমত যে অসুখগুলোর কথা আমরা বললাম সেগুলো হচ্ছে সংক্রামক ব্যাধি বা কমিউনিকেবল ডিজিজ। পরবর্তীকালে এই হার্টের অসুখ বা ধরুন হেডেক বা ডায়াবেটিস এগুলো সমস্ত হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এই কথা আজকে আমরা বলছি কেন? তার কারণ হচ্ছে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটি বিরল স্নায়ুর রোগ, তার একটা তথাকথিত প্রাদুর্ভাব দেখা গেছে, যেটার নাম গুলেনবেরি সিনড্রোম। তো এই অসুখটার কি কারণ সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু রোগটাকে সবাই মিলে প্রতিহত করা সম্ভব হবে। গুলেনবেরি সিনড্রোম একটা স্নায়ুতন্ত্রের অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ যেখানে আমাদের শরীরের নিজস্ব সৈন্যরা তারা আমাদের নিজেদের স্নায়ুতন্ত্রের উপর একটা অযাচিতভাবে আক্রমণ করে। এর ফলে কি হয়? আমাদের স্নায়ুতন্ত্রের উপর একটা ইনসুলেশন, যেমন তারের উপর একটা ইনসুলেশন থাকে, সেরকম আমাদের স্নায়ুতন্ত্রের উপর একটা মায়োলিন সিট বলে একটা ইনসুলেশন থাকে, সেটা ক্ষতিগ্রস্ত হয়। এবং এর ফলে যদি সেটা পেরিফেরাল নার্ভের উপর হয় তাহলে সেক্ষেত্রে হাত পায়ে অসাড় ভাব, অন্যান্য আরো কিছু টিংলিং সেন্সেশন, ঝিনঝিন করা, এই সমস্ত কিছু হতে পারে। কিন্তু ভাবুন, যদি সেটা এমন কোনো স্নায়ুকে আক্রমণ করে যার দ্বারা আমাদের শ্বাসযন্ত্র বা শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগীর রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত হতে পারে, এবং সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করে কৃত্রিম শ্বাসযন্ত্র অর্থাৎ ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হয়। সাপোর্টিভ থেরাপি দিয়ে অপেক্ষা করতে হয় যতক্ষণ পর্যন্ত না ওই ক্ষতিকর প্রভাবটা চলে যায়। ইমিউনোথেরাপি বলে এক ধরনের থেরাপি, ইনক্লুডিং প্লাজমা থেরাপি, এই সমস্ত করে রোগীকে স্বাভাবিক করার চেষ্টা করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে রোগী সম্পূর্ণ সেরে যায়। গুলেনবেরি সিনড্রোম কিন্তু কখনোই কোনো নতুন অসুখ ছিল না। গুলেনবেরি সিনড্রোমের বেশ কিছু কেস প্রতিনিয়ত আমাদের যারা স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসা করছেন, তারা কিন্তু প্রায়শই পেয়ে থাকেন। তথাকথিত যে বিরল একটা স্নায়ুর রোগ, তার সেরকম একটা প্রাদুর্ভাব হলো কেন? অর্থাৎ আমাদের পরিভাষায় তার যে আনুপাতিক হার সেটা হঠাৎ বেড়ে গেল। এই গুলেনবেরি সিনড্রোম এটা যে যে কারণের জন্য বাড়তে পারে, যেগুলো এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে, তার মধ্যে একটা হলো বিশেষ কিছু সংক্রমণ মানে তার মধ্যে কোভিড-19 আছে, তার মধ্যে জিকা ভাইরাস আছে, এমনকি কিছু ভ্যাকসিনেশনের পরেও গুলেনবেরি সিনড্রোম অত্যন্ত বিরলভাবেও দেখা গেছে। কিন্তু বর্তমানে এই যে তথাকথিত প্রাদুর্ভাব আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আনুপাতিক হারের যে একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, তার জন্য দায়ী হলো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলে একটি ব্যাকটেরিয়া। কম সংখ্যক ব্যাকটেরিয়া, মানে 500-র কম ব্যাকটেরিয়াও কিন্তু একটা মানুষকে সংক্রামিত করতে পারে। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এটা কোথায় থাকে? এটা একটা জুনোটিক ব্যাকটেরিয়া। এটা সাধারণত পশু পাখির মধ্যে থাকে এবং কচ্চিৎ কদাচিৎ এটা মানুষকেও সংক্রামিত করে। এর মধ্যে যে সেরোটাইপটা এই গুলেনবেরি সিনড্রোমের সাথে সব থেকে বেশি যুক্ত, তার নাম O19। কিভাবে এটা সংক্রমণটা হয়? মূলত সংক্রমণটা হয় আন্ডারকুকড পোল্ট্রি মিট, অর্থাৎ ঠিকমতো রান্না না করা সংক্রামিত পোল্ট্রির মাংস থেকে। এছাড়া দুগ্ধজাত দ্রব্য, যেটা ঠিকমতো ফোটানো হয়নি, পাস্টুরাইজ করা হয়নি, থাকতে পারে, অন্যান্য কিছু থাকতে পারে, তো সেগুলোর থেকে কিন্তু এই রোগ সংক্রামিত হতে পারে। নোংরা জল, আমরা রাস্তায় অনেক সময় যেটা হয়, পরিশ্রুত পানীয় জল না পেয়ে এমনি কোনো জল কিছু খেয়ে, তো সেই আনট্রিটেড ওয়াটার থেকেও কিন্তু এই সংক্রমণ হতে পারে। আর কোথা থেকে হতে পারে? গৃহপালিত পশু থেকে হতে পারে। এবং অনেক সময় কি হয়, আমরা রাস্তায় যে সমস্ত পশু পাখি থাকে, আমরা অনেক সময় কি হয়, নিজেদের পোষ্যর মতোই তাদের সাথে ব্যবহার করি এবং তাদেরকে হ্যান্ডেল করি।
সেসব ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে এই রোগটি হতে পারে। প্রথমেই বলি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির প্রাথমিক যে আমাদের মানব শরীরের উপর ক্রিয়া, সেটা কিন্তু গলেনবেরি সিনড্রোম বা এই জাতীয় কোনো অসুখ নয়। সেটা প্রাথমিকভাবে করে একটা ডায়রিয়া, টু বি ভেরি প্রিসাইজ ইনফ্ল্যামেটরি ডায়রিয়া। এই যে ডায়রিয়াটা হয় এর ফলে অনেক কিছু হতে পারে, কিন্তু যেটা হয় দেখা গেছে যে এই ধরনের ডায়রিয়া হওয়ার পরবর্তীকালে কিছুদিন মানে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে আরো কিছু কিছু পোস্ট ইনফেকশন সিকুয়েলি দেখতে পাওয়া যায়। তার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, তার মধ্যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস থাকে, তার মধ্যে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ থাকে, তার মধ্যে লিম্ফোমা বলে এক ধরনের ক্যান্সার থাকে, তার মধ্যে বর্তমানের আলোচ্য স্নায়ুর রোগ অর্থাৎ গুলেনবেরি সিনড্রোমও থাকে। গুলেনবেরি সিনড্রোম তাকে যদি প্রতিহত করতে হয়, বর্তমান পরিস্থিতিতে যে কারণে এটার প্রাদুর্ভাব হচ্ছে, যে কারণের জন্য এর হার বেড়ে যাচ্ছে, তার মধ্যে যে কারণ ক্যাম্পাইলোব্যাক্টার, তাকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলেই এই রোগের আনুপাতিক হার তাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো যদি আমরা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এর পোস্ট ইনফেকশন সিকুয়েলিতে যে গুলেনবেরি সিনড্রোমটা হচ্ছে সেটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিকে নিয়ন্ত্রণে রাখতে গেলে প্রথম ও প্রধান খুব সহজ কাজ, সেটা হচ্ছে আমাদের খুব ভালো করে হাত ধুতে হবে। দ্বিতীয়ত, যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটাকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি বাইরে থেকে রান্না করা কোনো মাংস হয়, সেটা বিভিন্ন কর্মক্ষেত্রের প্রয়োজনে অনেক সময় আমাদের বাইরে থেকে খাবার খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে যে সেটা যদি রান্না করা কোনো মাংস খাচ্ছি, পোলট্রি মাংস খাচ্ছি, সেটা যেন ভালোভাবে রান্না করা মাংস হয়, এবং দুগ্ধজাত দ্রব্য হলে সেটাকে খুব সাবধানে আমাদের খেতে হবে। এছাড়া জল, পরিশ্রুত পানীয় জল পান করতে হবে, এবং যে গৃহপালিত পশু বা বাইরের যে পশু পাখি যাদেরকে আমরা হ্যান্ডেল করছি সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু আমাদের মুখে ঢোকে এবং সেটা মূলত পেটের ওপর আক্রমণ করে, ডায়রিয়া করে, আগেই বলেছি। তো সুতরাং শুধুমাত্র প্রপার হ্যান্ড ওয়াশিং দিয়ে কিন্তু এই রোগটিকে প্রতিহত করা সম্ভব। বন্ধুরা, সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।